নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই বছরটা শুরু হয়েছে মা মঙ্গলচণ্ডীর পুজো দিয়ে, অর্থাৎ নববর্ষের দিনই ছিল মঙ্গলবার। তাই জন্য সকাল থেকেই উঠে শুরু করে দিয়েছিলাম পুজো আচ্ছার সমস্ত কাজ। ঠাকুরঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে পুজো নিবেদন করেছি। আগের দিনই রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলা, কারণ ছোলা ভিজতে সময় লাগে। গোপালের জন্য এই জামাটা কেমন হয়েছে অবশ্যই করে জানাবেন। আর মা মঙ্গলচণ্ডীর ভোগের জন্য গুড়, ছোলা, মিষ্টি, 5 ফল সব কিছুই নিবেদন করেছিলাম। মন থেকেই মায়ের পুজো করেছি। এই রয়েছে আমার মা, আর এই শিব ঠাকুরটা আমার মেয়ের হাতের আঁকা। এবার রান্নাঘরে চলে এসেছি। 7 রকমের রান্না করব আজকে, একদম নিরামিষ, কারণ মঙ্গলবার মা মঙ্গলচণ্ডী। আমি তো ভাতই খাবো না, তো সব সবজি আগেই কেটে রেখেছি। সবজি কাটার পরে আমি আর ধুই না, আগেই ভালো করে ধুয়ে বেগুন, আম, আলু, শাক বেছে কুটিয়ে রেখেছি। তারপরে আরও সমস্ত কিছু উপকরণ আমি ভালো করে আগে রেডি করে নিয়েছি, যাতে করে রান্না করতে আমার সময়টা অনেক সেভ হয়। এদিকে ডালটাকেও ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। খুব বেশি না, 5 মিনিট মতো ভিজিয়ে রাখলে ডালের ময়লাগুলো খুব সহজে বেরিয়ে চলে আসে। তাই ধুয়ে নিয়ে একটু গরম জল দিয়ে রেখে দিলাম। তারপরে সেদ্ধ করতে বসাবো। দিয়ে দিয়েছি অল্প লবণ। তারপরে গ্যাসের আমার এই 3টে ফ্লেম একসাথেই আমি অন করে দেব। এইভাবে আমি কিন্তু রান্নাটা করে থাকি, এতে করে গ্যাসটাও সাশ্রয় হয় আর রান্না করতেও অনেক সুবিধে হয়। আমার এই গ্যাসের ওভেনটা কেমন লাগলো একটু জানাবেন। সাধারণত এই 3 বার্নার ওভেন কিন্তু স্টিলের পাওয়া যায় না, খুব কম মডেলের পাওয়া যায়, কারণ বেশিরভাগ মানুষই এখন সেই গ্লাস ওভেন যেগুলো রয়েছে সেইগুলোই কিনে থাকে। তো আমি বললাম যে না, আমি স্টিলেরই ব্যবহার করব, কারণ ওই সমস্ত ওভেনগুলো খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। আর তো আমি এদিকে লোহার কড়াইয়ের মধ্যে 2 মুঠো মতো বাদামকে আগে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। আর মাঝখানের কড়াইটাতে দিয়ে দিয়েছি তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। তারপরে আলুগুলো কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকে ভালো করে ভাজা করে নেব। আর ওদিকে ডালটাও সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মিশিয়ে। এইভাবে সমস্ত উপকরণ যদি আগে থেকে রেডি রাখে, আমি গ্যাস একবারের জন্য বন্ধ করব না। এতে করে আমার 7টা উপকরণ পরপর করে সুন্দরভাবে রেডি হয়ে যাবে। ওদিকে আলুটা ভাজতে একটু সময় লাগবে। আর এদিকে কড়াইটা গরমই রয়েছে, এর মধ্যে 1 চামচ যেই পোস্ত দিয়েছি অমনি চিটপিট করে ফুটে উঠছে। তো পোস্তটা আমি খুব বেশি ভাজবো না, একদম হালকা, মানে 1 মিনিট মতো ভেজে নিয়ে নামিয়ে দেবো। কড়াই একদম গরম রয়েছে, লোহার কড়াইটা। আর আমি কিন্তু এই রান্নাগুলো করছি, দেখুন, শুধুমাত্র আমার প্রেশার কুকারটাই অ্যালুমিনিয়ামের পাত্র, আর বাদবাকি কিন্তু আমি স্টেনলেস স্টিল আর লোহার কড়াইয়ে কিন্তু রান্নাটা করে থাকবো। এইবার আমি যে শুকনো মশলাগুলো তৈরি করব, তার জন্য প্রথমে 1 চামচ করে জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে দিয়ে দিয়েছি শুকনো খোলাতেই। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দেবো ছোটো এলাচ। চাইলে একটা বড় এলাচও দেওয়া যেতে পারে। এইভাবে যদি এই মশলাটা রেডি করে রাখা যায়, তাহলে কিন্তু শুধু এই নিরামিষ রান্না কেন, অনেক আমিষ রান্নাতে দিলেও বেশ ভালো লাগবে। 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা। এভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলাটাও রেডি করব। ওইদিকে প্রেশার কুকারে তো ডাল সেদ্ধ হতে সময় লাগবে, মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আর এদিকে একদম লো ফ্লেমে এই ভাজা মশলাটা তৈরি করছি। কড়াই যেহেতু শুকনোই রয়েছে, সেই জন্য এই কড়াইয়ের মধ্যে আমি মশলাটাকে একদম হালকা করে কিন্তু একটু ভেজে নেব। মানে বেশি ভাজলে তো আবার ভাজা মশলা হয়ে যাবে, একদম ভাজা পোড়া পোড়া গন্ধ যাতে না করে, একটু কালারটা যে চেঞ্জ হবে অমনি তখন এই মশলাটাকে আমি একটা অন্য থালাতে ঢেলে ঠান্ডা করে নেব। আর একদম পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে, তখন মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। গরম অবস্থায় কিন্তু মিক্সার গ্রাইন্ডার একদম চালানো উচিত না, ওতে করে বাস্ট হয়ে যেতে পারে। এবার চাটনির জন্য মশলা তৈরি করব। তার জন্য 1 চামচ নিয়েছি মৌরি, 1 চামচ নিয়েছি জিরে। এটা যে একটু ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি গরম থাকতে থাকতে কড়াইটা দিয়ে দেব সর্ষে। ওদিকে আলুটাও একটু নেড়ে নিচ্ছি। আর এদিকে জিরে আর মৌরিটা কিন্তু ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে দিলাম সর্ষে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কিন্তু সর্ষে দেওয়া যাবে না, তাতে করে সর্ষেটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। কড়াইটা যেহেতু গরমই রয়েছে, যতটুকু ভাজার এতে করে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। একটু নাড়াচাড়া করবো, এই 30 সেকেন্ড 1 মিনিট, তাই এর মাঝামাঝি, এর বেশি না। আমি একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। এটা একদম শেষে রাখবে রান্নার, তো এখন আমার এটা কোনো প্রয়োজন লাগবে না। ঠান্ডা হোক ভালো মতো, তারপরে ওটা গুঁড়ো করে নেব।
এই গরম কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাকে বেশ ভালো করে ধোঁয়া ওঠা গরম করতে হবে, না হলে কিন্তু খাবারের মধ্যে একটা কাঁচা সর্ষের তেলের গন্ধ থাকলে মোটেই খেতে ভালো লাগবে না। এবার ওইদিকে ওই তরকারিতে যে মশলাটা দেবো সেই মশলাটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। আমি মিক্সার গ্রাইন্ডারটা যেহেতু শুকনো রয়েছে, এখন মশলাটা গুঁড়ো করে রেখে দিলাম। অতটা মশলা আমার লাগবে না, বেশিরভাগটা কন্টেনারে ভরে রাখবো, যখন ব্যবহার করব 1 চামচ দিলে হয়ে যাবে। এইবার সর্ষের তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। পনির দোকান থেকে যখন কিনে আনা হবে তখনই চেষ্টা করবেন সেটাকে ওই ছুরি দিয়ে পিস পিস করে টুকরো করে একটা টিফিন কৌটো বা কিছুতে করে ফ্রিজে রেখে দিতে। তাতে করে রান্নার করার সময় কিন্তু যখন আমরা একদম ঠান্ডা ফ্রিজ থেকে বার করে পনির কাটি তখন টুকরোগুলো ঠিকঠাক হয় না, ভেঙে ভেঙে যায়, এতে এই প্রবলেমটা হবে না। আমার এই মশলাটা একদম রেডি হয়ে গেছে, তো আমি এটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিচ্ছি। এভাবে আমি 7 দিনের মতো মশলা তৈরি করে রেখে দিই। এই মশলাটা যে কোনো সবজিতে, ঘুগনিতে যাতেই দেবেন তারই কিন্তু টেস্ট অসাধারণ হয়ে যাবে। শুধুমাত্র নিরামিষ না, আমিষ রেসিপিতেও আমি অবশ্যই ব্যবহার করি। এবার ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম আদার টুকরো, ধনে, জিরে আর কাঁচা লঙ্কা। ওই মশলাটা তৈরি করি আর এদিকে পনিরটা মাঝে মাঝে একটু উল্টে পাল্টে নেব। লোহার কড়াইও কিন্তু এই পনির ভাজাও দারুণ হয়। সাধারণত অ্যালুমিনিয়ামের কড়াইয়ে কোনো খাবার খাওয়াই উচিত না। আমরা সাধারণত শুনে থাকি মা ঠাকুমাদের কাছ থেকে যে লোহার কড়াইয়ে যদি টক জাতীয় জিনিস রান্না করা যায় তাহলে নাকি তাতে খাবারে বিষক্রিয়া হয়, শরীরের পক্ষে সেটা ক্ষতিকর। কিন্তু আমরা মোটেই এই ব্যাপারে কনসাস না যে অ্যালুমিনিয়ামের পাত্রে খাওয়া কতটা ক্ষতিকর। সেটা আমি তো সায়েন্সের স্টুডেন্ট নই, আমি যত না ভালো বুঝি, একটা ইউটিউবে যে কোনো একটা ভিডিও খুলে দেখে নেবেন কোন পাত্রে রান্না করে খাওয়া উচিত, সেখানে অ্যালুমিনিয়ামটাকে সবার আগে বাদ দেওয়া রয়েছে। তো অ্যালুমিনিয়ামের পাত্র আমি আস্তে আস্তে করে বাদ দিয়ে দিচ্ছি, শুধুমাত্র প্রেশার কুকারই রয়েছে। প্রেশার কুকারটাও আস্তে আস্তে পরে আমি চেঞ্জ করে নেব। আর এই লোহার কড়াইয়ে রান্না করা ভীষণ সুবিধে, কারণ লেয়ারটা একদম ননস্টিকি, কোনো ননস্টিকের লেয়ার কিন্তু নেই আর্টিফিশিয়াল, এটা ন্যাচারাল ননস্টিক, মানে কোনো কিছু কিন্তু চিপকে যায় না। অ্যালুমিনিয়ামের পাত্রে বা ওই স্টিলের কড়াইটাতে যদি আমি পনির ভাজতাম ওটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে থেকে যেত, এই ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে না। ওদিকে মাঝখানের কড়াই থেকে আলু ভাজাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আবারও ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়েছি জিরে। গরম মশলার ফোড়ন দিলাম না, চাইলে অবশ্যই দিতে পারেন। ওর মধ্যে আমি তৈরি করে নেব তরকারিটা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আদা, কাঁচা লঙ্কার আর জিরে ধনের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা ওর মধ্যে ঢেলে দেব। তার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবো, একদম হাই ফ্লেম করব না। আর পনিরগুলোকে কিন্তু লোহার কড়াইয়ে ভাজলেও একদম মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবো। হাই ফ্লেমে পনির ভাজলে পুড়ে যাবে আর টেস্টও ভালো হবে না। দেখুন পনিরগুলো তুলে নিলাম, ভাজা হয়ে গেছে, কড়াইয়ে কিন্তু কিচ্ছু লেগে যায়নি, এতটাই ননস্টিকি। ওদিকে আদা বাটা কষানোর জন্য একটু জল দিলাম, ওটা কষানো হোক। আর এই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল গরম করে নিয়ে বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা দেওয়ার পরে ভালো করে উল্টে পাল্টে নিলাম যাতে তেলটা বেগুনের সব দিকে ভালো করে লেগে যায়। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। মিডিয়াম ফ্লেমে বেগুনটা আমি ভাজা হতে দেব। ঢাকা দিয়ে রাখলে বেগুনের ভেতরটা ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। আর ওদিকে আদাটা ভালো করে কষানো হচ্ছে, কষানো হোক। আর এদিকে আমি দই পেতে রেখেছিলাম, ফ্রিজের ঠান্ডা টক দই একদম দেওয়া যাবে না, ঘরে পাতা টক দই ব্যবহার করছি। ভালো করে ফেটে নিয়ে অর্ধেকটা পরিমাণ টক দই আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, নাহলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। নাহলে দই কিন্তু যদি কেটে যায় মশলাতে দেওয়ার সাথে সাথে, সেই মশলাতে রান্না করলে সেই রান্নার টেস্ট একদম ভালো হবে না। তো গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখে মশলাটা ওদিকে কষিয়ে নেব। এদিকে বেগুনগুলোকে একটু করে উল্টে পাল্টে দিলাম। আর ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওখানে বসিয়ে দিয়েছি একটা সসপ্যান। সসপ্যানটাও কিন্তু স্টিলের, আর নিচে রয়েছে স্যান্ডউইচ বটম। মানে আমি একদিন আমার বাসনগুলো আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করে নেব। স্টিলের পাত্র, স্টিলের কড়াই নাকি স্যান্ডউইচ বটমওয়ালা কড়াই, কোনটা বেশি ভালো? আমার কাছে সবগুলোর কালেকশন রয়েছে। তো ওদিকে মশলাটাও মাঝখানে কষানো হয়ে গেছে, এর মধ্যে ওই ভেজে তুলে রাখা আলুটা দিয়ে আবারও কষাতে থাকবো। আর ওদিকে সসপ্যানটা একটু গরম হয়ে গেছে, সেখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম।
অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করলে আমরা করি কি, আগে কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে নিই, তারপরে তেল দিই। আর এই কড়াইগুলোতে কিন্তু তেল দিয়ে গরম করতে হয়, না হলে ভেতরে যে লেয়ারগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যায়। ওদিকে সর্ষের তেল গরম হয়ে গেছিলো, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষে ফোড়ন, তারপরে ওই কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। আম আলু যা কিছু কেটে রাখি না কেন সবগুলোও কিন্তু ভালো করে ধুয়ে রাখতে হবে। ওদিকে ওর মধ্যে জল আর লবণ হলুদ একটু দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম আমটা, এদিকে বেগুন ভাজা চলছে, মাঝখানে আলুও সেদ্ধ হচ্ছে। ওদিকে চাটনির মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, বাড়িতে গুড় ছিল না, চাইলে গুড়ও দেওয়া যেতে পারে। আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওদিকে বেগুনটা উল্টে পাল্টে দিচ্ছি। আর ওই যে ভাজা মশলাটা চাটনির জন্য তৈরি করেছিলাম, জিরে মৌরি আর সর্ষে দিয়ে সেই মশলাটা ঠান্ডা করে গ্রাইন্ড করে নিচ্ছি। বেগুনটা কিন্তু দেখুন কি সুন্দর কালার এসছে। বেগুন ভাজার সময় অবশ্যই করে কিন্তু লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে তারপরে ব্যবহার করতে হবে। ভাজা মশলাটা চাটনির জন্য তৈরি করে রেখেছিলাম, সেটা ভালো করে দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। এদিকে বেগুনটা আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে আবারও খানিকটা তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হতে থাকুক। তারপরে এর মধ্যে আমি ডাল বেটে রেখেছিলাম, মটর ডাল আগের দিনই ভেজানো ছিল, সেই মটর ডাল অল্প একটু লবণ দিয়ে আমি পেস্ট তৈরি করে নিয়েছি ঘন করে, সেটা থেকে কয়েকটা বড়া তৈরি করছি। আর ওই মটর ডালের বড়া এখন খুবই অল্প তৈরি করলাম। বাকি যে ডালগুলো ছিল, মানে যে ডাল বাটাটা রয়েছে, সেটা দিয়ে আমি অন্য একটা দারুণ টেস্টের রেসিপি তৈরি করব, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি, একটু পরেই দেখতে পাবেন। ওদিকে ঢাকা খুলে দেখে নিচ্ছি যে আলুগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো যতক্ষণে না ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পনির দেওয়া যাবে না। আলুটা যখন 90% মতো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ওই পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। পনির ভেজে তুলে রাখার পরে অনেকে গরম জলে দিয়ে দেয়, আমি আর দেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ এইভাবে কিন্তু পনির যদি আমরা এই অবস্থায় দিয়ে দিই, পনির কিন্তু ঝোলের জল টেনে নেবে। এবং ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে যদি আমরা রেখে দিই, তাহলে পনিরগুলো তো সফট হবে, পনিরের টেস্ট কিন্তু ঝোলের মধ্যে ভালো মতো চলে আসবে। তো সেক্ষেত্রে পনিরকে আলাদা করে জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ শেষে যদি আমার তরকারিতে জল দিতে না হয় তাহলে তো আর এক্সট্রা জলটা ফেলে দিলে পনিরের টেস্টটাই চলে যাবে। ওদিকে চাটনি আমার হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। ডালের বড়াটা রেডি হয়ে গেছে, ডালের বড়াটা আমি তুলে নিলাম। খুব কড়া করে কিন্তু ডালের বড়াটা তৈরি করে নিই, হালকা করে ভেজেছি, কারণ আমরা তো এটা বড়া হিসাবে খাবো না, অন্যভাবে খাবো। তো ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিয়েছি তেল, আর ওদিকে ফোড়ন দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে আর কাঁচা লঙ্কা, চাইলে দেওয়া যেতে পারে, তো আমি আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিলাম না, শুধুমাত্র কালো জিরেই ফোড়ন দিলাম। এর মধ্যে আমি শাক রান্না করব। ফোড়নটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, আর যদি খুব গরম হয়ে যায় তাহলে গ্যাস অফ করে দিতে হবে ওই 2 মিনিটের জন্য। এইবার ওই শাকটাকে ভালো করে ধুয়ে 3-4 বার জল পাল্টে তো ধুয়েছিলাম কাটার পরে, তারপরে একটা ছাকনায় জল ঝরাতে দিয়েছিলাম। সেই শাকটা দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে দিলাম। এইবার ওই সাইডে দেখুন যে সসপ্যানটা বসিয়েছি, চাটনিটা নামিয়ে ভালো করে মুছে নিয়ে তো তার মধ্যে একটু সর্ষের তেল গরম হতে দিলাম। এদিকে শাকের সাথে লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে যেহেতু একদম নিরামিষ রান্না, সেই জন্য এখানে তো রসুনের ব্যবহার করব না। আর আমিষের দিন হলে কি রসুনটা দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায়। আজকে যেহেতু রসুন দেবো না, সেই জন্য 2-1টা এক্সট্রা জিনিসটা একটু দিতেই হবে। ঢাকা দিয়ে দিলাম, শাকটা থেকে জল অনেক রিলিজ করবে। আর ওই সাইডে আমি ডালটা করে নেব। তো এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, 1/2 চামচ দিয়েছি রাঁধুনি আর 1/2 চামচ দিয়েছি 5 ফোড়ন। ফোড়নটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা একটু ডাল ঘুটুনি দিয়ে ঘেটেও নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর খুব সামান্য পরিমাণে লবণ, কারণ সেদ্ধ করার সময় আমরা লবণের ব্যবহার করেছি। আর আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য আমি মটর ডাল করছি। মটর ডালের মধ্যে খুব সামান্য পরিমাণ, মানে 4 ভাগের 1 ভাগ দিয়েছি হচ্ছে অড়হর ডাল আর 3 ভাগ দিয়েছি মটর ডাল। তো ওদিকে ডালটা সেদ্ধ হোক, আর এদিকে শাকটাও একটু উল্টে পাল্টে নিলাম। শাক দিয়ে দেখুন প্রচুর জল বেরিয়ে যাচ্ছে। আর মাঝখানে তো আলু পনিরের তরকারিটা ঢাকা দেওয়া রয়েছে, একদম লো ফ্লেমে পনিরটাকে ভালো করে আলুর সাথে মিশে যেতে দিয়েছি। শাকটা অবশ্যই কিন্তু নাড়াচাড়া করতে হবে, যত নাড়াচাড়া করা যাবে তত কিন্তু জলটা রিলিজ হবে, আর নিচে কিন্তু বসে যাবে না। নিচে ধরে গেলে শাকে একটা গন্ধ চলে আসবে, সেই পোড়া গন্ধ শাকে একদম ভালো লাগে না। শাকটা থেকে জল অনেকটাই বেরিয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম, সেটা হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম।
নিরামিষের দিনে এই ধরনের কয়েকটা রেসিপি থাকলে মাছ মাংসের খোঁজ বাচ্চারাও করবে না। এতটাই টেস্টি হয় এই সমস্ত রেসিপিগুলো খেতে। আর দুই একটা যদি স্পেশাল আইটেম অ্যাড করা যায় তাহলে তো কোনো কথাই নেই। যেরকম আজকে পকোড়া তৈরি করব সবার শেষে। যে বাদামটা সবার প্রথমে ভেজে তুলে রেখেছিলাম সেটাকে হামালদিস্তায় একটু ক্রাশ করে নিলাম, ওই আধ ভাঙা করে নিয়েছি। তারপরে খোসা শুদ্ধই, কিন্তু খোসাটা ফেলিনি, খোসাতে অনেক ফাইবার ভিটামিন আছে, সেই জন্য বাদামের খোসা আমি একদমই বাদ দিই না। সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এর মধ্যে ওই যে পোস্তটা ভেজেছিলাম সেইটা ভালো করে মিশিয়েও দিলাম। আর ওদিকে আলু পনিরের তরকারিটাও আমার রেডি হয়ে গেছে। সেই আলু পনিরের তরকারির মধ্যে আমি যে ওই স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা হাফ চামচ আর হাফ চামচ ঘি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর এদিকে শাকটা কিন্তু প্রায় শেষের দিকে, তো এখন মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকতে হবে। তো আমার রান্না কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। আর ওদিকে চালটাকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে আমি 10 মিনিট মতো ভিজিয়েও রেখেছিলাম। তারপরে ওদিকে ডালটা নামিয়ে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিচ্ছি। শাক কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে। আর ওই যে ইলেকট্রিক কেটেলের মধ্যে আমি জল গরম করে নিয়েছি। আমি রান্নাতে কিন্তু গরম জলই ব্যবহার করি, ঠান্ডা জল ব্যবহার করি না। তো আমি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি তার ঠিক পেছনটাতে একটা সেলফ রয়েছে, আর সেখানে কিন্তু ওই মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটেল এই সমস্ত জিনিস রাখা রয়েছে। এই যে দেখুন, এই গ্যাসের ওভেনের কত সুবিধে, কারণ এখানে আমি এই গরম পাত্র কিন্তু রাখতে পারবো। আর যে কালো রঙের গ্যাসের ওভেনগুলো হয় না, সেগুলোতে কিন্তু এই গরম খুন্তি বলুন, গরম কোনো পাত্র, এই সমস্ত কিচ্ছু রাখা যায় না। ও খুব বিশ্রাম সাবধান হয়ে রান্না করতে হয়। তো ওই জন্য আমি বললাম কোনো দরকার নেই, একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করব এইরকম ধরনের স্টেনলেস বডির 3 বার্নার গ্যাসের ওভেন। তো এবার আমি একটা স্পেশাল আইটেম তৈরি করব। যেহেতু নিরামিষ, একটু অন্যরকম কিছু তৈরি করতে আর খেতে তো দারুণ লাগে, কেউ বিরক্তও হবে না নিরামিষ খেতে। আর অবশ্য যে কটা আইটেম করেছি প্রত্যেকটাই ভীষণ টেস্টি। তাও এর সাথে একটা ভাজা তৈরি না করলে তো হয় না। বেগুন ভাজা যদিও করেছি, তো তাছাড়াও একটা পকোড়া তৈরি করে নিচ্ছি। এর জন্য ফ্রিজে যা যা সবজি ছিল সব কিছুই একটু কুচিয়ে নিয়েছি। আজকে ফ্রিজে ছিল মিষ্টি কুমড়ো আর ক্যাপসিকাম, তো এগুলোকে একটা পুল চপার দিয়ে চপ করে নিয়েছি। তারপরে তার মধ্যে সেই যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা 1 চামচ, অল্প পরিমাণে লবণ, আর বাড়িতে ছিল ছানা, আর যে ডাল বাটা দিয়ে বড়া তৈরি করে শাকে দিয়েছিলাম সেই ডাল বাটার যেটা এক্সট্রা ছিল সেটা দিয়ে ভালো করে সবজিগুলোকে মেখে নিলাম। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এইবার আমি আমার জন্য ডালিয়া তৈরি করব, কারণ আজকে তো আমি ভাত খাবো না, মঙ্গলচণ্ডীর পুজো করেছি সেই জন্য। তো প্রেশার কুকারে এটা 1 পাকে তৈরি করব। প্রেশার কুকারটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ ডালিয়া আর 1 কাপ পরিমাণ সোনামুগের ডাল ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু আগে আমি ধুয়ে নেব না, ডাইরেক্ট সরাসরি ভেজে নেব। ক্রমাগত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ভাজবো, যাতে এটা পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইবার নামিয়ে নিয়ে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে জল ঝরাতে রেখে দেব। আর প্রেশার কুকার তো ভীষণই গরম রয়েছে, এর মধ্যে সাদা তেল আর অল্প ঘি দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এইবার মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, আদা, জিরে, তারপরে কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে জল ঝরানো ডালিয়া আর মুগ ডালটা দিয়ে দেব। তারপরে এটাকেও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেব। যতটা জল খেতে পছন্দ করবেন খিচুড়ির মধ্যে ততটাই দিতে হবে, কারণ আজকে আমি একটু বেশি জল দিয়ে তৈরি করছি। কারণ হচ্ছে শুকনো শুকনো খিচুড়ি তৈরি করতে গেলে ডাবল পরিমাণে জল দিতে হয়। 1 কাপ ডাল, 1 কাপ ডালিয়ার জন্য 4 কাপ জল দিলেই হবে, কিন্তু আমি একটু বেশি জল দেব, তার জন্য আরও বেশি করে একটু জল দিয়ে দিলাম লবণ, হলুদ, তারপরে দিয়েছি সেই যে বিশেষ মশলা তৈরি করেছি সেটা, অল্প চিনি, ঘি, আর মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা তো অবশ্যই একটু দিলাম, তার সাথে আরও একটু জলও দিয়ে দিলাম। এইবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে মাত্র 1টা সিটি দেব, তাহলে কিন্তু আমার এই ডালিয়াটা রেডি হয়ে যাবে। এইবার যে পকোড়াগুলো তৈরি করব তার জন্য যে সব কিছু মাখিয়ে রেখেছিলাম সেটা আরও একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো এটা মাখার পরে
দেখতে পাচ্ছি যে এটার বাইন্ডিংয়ের জন্য আরও একটু কিছু দরকার, তো আমি এখানে বেসন দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার এগুলো ব্যবহার করছি না। এইতে করে কিন্তু পকোড়াগুলো বেশ মুচমুচে হয়েছিল। তার কারণ আমি যে ডালটা বেটে রেখেছিলাম না, সেই ডাল বাটাটা আমি খানিকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদম ঠান্ডা জিনিস যদি কিছু মাখানো যায় বা একদম ফ্রিজের ঠান্ডা জল, সেক্ষেত্রেও কিন্তু একদম মুচমুচে পকোড়া তৈরি করা সম্ভব। তো এইবার কড়াইয়ে আমি সাদা তেল বেশ ভালো করে গরম করে নেব। তারপরে ওই যে মাখাটা থেকে হাতে করে ছোট ছোট বড়ার সাইজের করে তেলের মধ্যে ছেড়ে দেব, আর মিডিয়াম ফ্লেমে বেশ উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলোকে ভেজে তুলে নেব। এই রকম একটা আইটেম যদি মেনুতে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর বাড়িতে সবসময় পনির যদি কিনে আনা সম্ভব না হয়, বাড়িতে অল্প দুধ তো সবাই কিনে থাকে, মাঝে মাঝে যদি দুধ থেকে ছানা তৈরি করে এই রকম ধরনের রেসিপিগুলোও তৈরি করা যায় তাহলে সবারই ভীষণ পছন্দের হবে। বাড়িতে যখন আমি বেগুনিও তৈরি করি তখন সেক্ষেত্রে চেষ্টা করি ব্যাটারটাকে মাখার সময় ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করার। একজন বলেছিল গরম তেল দিয়ে মেখে নাকি ব্যাটার তৈরি করলে মুচমুচে হয়, কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ছাড়াও। কিন্তু আমি কিন্তু ফ্রিজের ঠান্ডা জল আর আরেকবার কয়েক টুকরো বরফ বেসনের মধ্যে দিয়ে তারপরে বড়া তৈরি করে রেখেছিলাম। তখন দেখেছিলাম যে বাহ, ভীষণ কুড়মুড়ে হয়, তো দারুণ ক্রিপসি হয়। তো এই পকোড়াগুলো ওই ডাল বাটাটা যেহেতু ফ্রিজে রাখা ছিল সেই কারণের জন্যই ঠান্ডা ছিল, তাই বেশ কুড়কুড়ে কিন্তু তৈরি হয়েছে। তো আজকের রেসিপিগুলো কেমন লাগলো জানাবেন। আইডিয়াটা মন্দ নয়, তাই না? তো এইভাবে এই রকম পকোড়াগুলো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। আর বছরের প্রথম দিন একটু যদি নতুনত্ব তৈরি করা যায় কিছু, তাহলে তো মন্দ না। বাড়িতে সবাই খেয়ে ভীষণই খুশি হয়েছিল, আর সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য আবদার করেছিল। তো বছরের প্রথম দিন সন্ধেবেলা তো বাইরে যাওয়ার প্ল্যান ছিলই, যদিও বাইরে কোনো খাবারের পরিকল্পনা আমাদের ছিল না, তাও রেসিপিগুলো কিন্তু আজকে দুর্দান্ত হয়েছিল। ভীষণ সুন্দর কুরকুরে হয়েছিল, দারুণ আওয়াজ করছিল, যদিও আওয়াজটা আমি আর তুলে ধরতে পারিনি, ডিলিট হয়ে গেছিলো। তো আমার প্রত্যেকটা আইটেম রেডি। এই দেখুন ডাল, রাঁধুনি আর 5 ফোড়ন দেওয়া ডাল, আলু পনিরের ডালনা, ওদিকে রয়েছে পকোড়া, ভাতের হাঁড়িতে ভাত, লাল শাক, আমের চাটনি, বেগুন ভাজা, ব্যাস যথেষ্ট। আর নিরামিষের দিনই এর থেকে আর বেশি কী চাই। আর আমার জন্য ছিল ডালিয়া, আলু পনিরের ডালনা, তার সাথে আমের চাটনি, পকোড়া, ব্যাস আর কিছুই লাগেনি আমার এই খাওয়ার জন্য। সবাই খেয়ে ভীষণ খুশি হয়েছিল। আর প্রত্যেকটা রেসিপি তৈরি করার সময় আমি কিন্তু খুব অল্প পরিমাণ তেল মশলাই ব্যবহার করেছি। এই গরমের দিনে বেশি তেল মশলা না খাওয়াই ভালো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।